ওকে, আসেন আজকে টপিক কি? বিপ্লব ও বিজয়। বিপ্লব মানে কি? বিপ্লব মানে যুদ্ধ। কে বললো এটা? বিপ্লব মানে কি? বিপ্লব মানে যুদ্ধ না। বিপ্লব মানে রেভলিউশন মানে কি? বিপ্লবের ইংলিশে রেভলিউশন বুঝলাম, মানে কি? গণজাগরণ মানে কি? মানে হলো গিয়া একটা নীতিতে চলতেছিল, আমরা এখন সেটা পরিবর্তন চাই, এটাই হলো গিয়া বিপ্লব। ঠিক আছে, বিপ্লবের জন্য যুদ্ধ প্রয়োজন হইতেও পারে, নাও পারে। ঠিক আছে, এটা হলো ফ্যাক্ট। আচ্ছা, এখন অনেকগুলা বিপ্লব পৃথিবীতে হয়েছে, বিপ্লব হয়েছে, প্রতি বিপ্লব হয়েছে, অনেক কিছু হয়েছে, সবগুলা বিপ্লব সফল হয় নাই। এর মধ্যে কয়েকটা সফল বিপ্লব সম্পর্কে আমাদের জানতে হবে। আচ্ছা, প্রথমে যেটা আলোচিত বিপ্লব নাম কি? ফরাসি বিপ্লব, মানে ফ্রেঞ্চ রেভলিউশন। আচ্ছা, তো ফরাসি বিপ্লবের শুরু কত সাল? 1789 সাল। তখন ফ্রান্সের যারা অভিজাত ছিল বা যারা শাসক ছিল তাদের এগেনস্টে সাধারণ যে মানুষ ছিল, যারা কৃষক বা শ্রমিক, সাধারণ মানুষদের একটা ক্ষোভ বাড়তে থাকে। এই ক্ষোভের এগেনস্টে তারা একটা বিপ্লব শুরু করে, নাম হলো ফরাসি বিপ্লব। তো ফরাসি বিপ্লবের শুরু হয় বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে। বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়। বাস্তিল দুর্গটা কি তাইলে? বাস্তিল দুর্গ হলো গিয়া আমাদের যেরকম আয়না ঘর ছিল, ওদের ছিল বাস্তিল দুর্গ। কেউ যদি গভর্নমেন্টের এগেনস্টে কথা বলতো, ওই বাস্তিল দুর্গের কারাগারে তারা আটকে রাখতো। ঠিক আছে, এই হলো গিয়া বাস্তিল দুর্গের কাহিনী। এবার 1789 সালে এই সাধারণ পাবলিক যারা ছিল তারা সবাই অ্যাটাক দেয় বাস্তিল দুর্গে। বাস্তিল দুর্গের ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শাসক শ্রেণী, এবং বাস্তিল দুর্গ তখন সাধারণ মানুষের হাতে আসে। এইখান থেকে শুরু হয় ফরাসি বিপ্লব। সালটা কত? 1789 সাল, ইম্পর্টেন্ট সাল। ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। প্রবক্তা কে? জ্যাক রুশো। তো এই জ্যাক রুশোর একটা ফেমাস ডায়ালগ বলেন তো। কাছাকাছি চলে গেছো, বলেন। এ ম্যান ইজ বর্ন ফ্রি, এ ম্যান ইজ বর্ন ফ্রি, বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন। এ ম্যান ইজ বর্ন ফ্রি, বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন। এটা জ্যাক রুশো ডায়ালগ। ওকে, আচ্ছা। তো এই ফরাসি বিপ্লব যখন চলতেছে, তখন ফ্রান্সের রাজা ছিল রাজা ষোড়শ লুই। সে বাস্তিল দুর্গের পতনের 3 বছর পরে, মানে 1792 সালে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং পদচ্যুত হয়। এর পরবর্তীতে একটা ক্লাব তৈরি হয়, নাম হইল জ্যাকোবিন ক্লাব। জ্যাকোবিন ক্লাব, যার প্রতিষ্ঠাতা হলো গিয়া রোবস্পিয়ার। জ্যাকোবিন ক্লাব, যার প্রতিষ্ঠাতা হলো গিয়া রোবস্পিয়ার। এটা আসে কিন্তু, জ্যাকোবিন ক্লাবের প্রতিষ্ঠাতা রোবস্পিয়ার। আচ্ছা, তো তখন যেটা হয় যে ওই বিপ্লবের পরবর্তীতে দুইটা দল হয়, তাদের মধ্যে আবার অন্তর্কন্দল শুরু হয়। তখন কিছু সন্ত্রাসবাদও প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এগুলা সবগুলা সমাধানের সূচনা করে ফরাসি বিপ্লবের শিশু কে? নেপোলিয়ান। নেপোলিয়ানের পুরো নাম কি? নেপোলিয়ান বোনাপার্ট। আচ্ছা, বললাম যে বিপ্লবের ফরাসি বিপ্লবের শিশু কেন বলতেছে, কারণ বিপ্লবের পরে এই বিপ্লবের ফলাফলটাকে ধরে রাখতে নেপোলিয়ান তখন ফ্রান্সের প্রথম কনসুল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। ফ্রান্সের প্রথম কনসুল হিসেবে নেপোলিয়ান নিয়োগপ্রাপ্ত হয় এবং তার হাত ধরে নতুন ফ্রান্সের সূচনা ঘটে। এজন্য নেপোলিয়ানকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু। নেপোলিয়ানের বিখ্যাত একটা ডায়ালগ বলেন। আমাকে একটা শিক্ষিত মা দেও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। আর ইম্পসিবল ইজ এ ওয়ার্ড হুইচ ইজ অনলি ফাউন্ড ইন দ্য ডিকশনারি অফ ফুলস। ওকে, আচ্ছা, এই হলো নেপোলিয়ান। নেপোলিয়ানের জন্ম কত সাল? 1769 সালে। কোথায়, কোন দ্বীপে? কর্সিকা দ্বীপে। এখন বলেন, কর্সিকা দ্বীপের নাম কোথায় পড়ছিলাম? কোন মহাসাগরে কর্সিকা দ্বীপের নাম পড়ছিলাম বলেন? তো আপনাদের একটু কমন সেন্সটা কাজে খাটান। ফ্রান্সের আশেপাশে কোন মহাসাগরটা থাকতে পারে? আটলান্টিক।
তাহলে আটলান্টিক মহাসাগরে তো কোর্সিকা দিক থাকবে, ঠিক না? এটা আপনি কয়েকদিন আগে পড়ানো হলো একবার। আচ্ছা, নেপোলিয়ান এক যুদ্ধে যায়, যুদ্ধের নাম কি? আপনারা মার্জারের গল্প পড়ছেন না, কমলাকান্তের দপ্তর? আপনাদের বাংলা ফার্স্ট পেপারে ছিল না কমলাকান্তের দপ্তর? কি ছিল তাইলে? আর শর্ট সিলেবাসে কি ছিল সেটা বল। নাকি বাংলা পরীক্ষায় দেন নাই? বাংলা পরীক্ষা দিচ্ছেন না? আচ্ছা, আমাদের সময় একটা গল্প ছিল কমলাকান্তের দপ্তর, এখানে এই ওয়ার্ডগুলা ছিল। ওয়াটারলু যুদ্ধ, ওয়াটারলু যুদ্ধ, এই ওয়াটারলু যুদ্ধতে ব্রিটেন আর ফ্রান্সের মধ্যে যুদ্ধ হয়। ব্রিটেনের পক্ষে যুদ্ধ করে ডিউক অফ ওয়েলিংটন, ডিউক অফ ওয়েলিংটন, তার সাথে ফ্রান্সের কে যুদ্ধ করে? নেপোলিয়ন। এই ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ন পরাস্ত হয়। পরাস্ত হওয়ার পরে তাকে কোন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়? সেন্ট হেলেনা দ্বীপে। এটা ইউকের সেন্ট হেলেনা দ্বীপে তাকে নির্বাসনে পাঠানো হয় এবং সেখানে 1921 সালে তিনি মারা যান। ঠিক আছে? আচ্ছা, আর ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যোগাইছিল কারা কারা? একজন রুশো, জ্যাক রুশো। একজন হলো গিয়ে ভলতেয়ার। ভলতেয়ারের পাশে লিখে রাখেন যুক্তির পূজারী, যুক্তির পূজারী, যুক্তির পূজারী হইল ভলতেয়ার। এর পাশে আরেকটা নাম আছে দেখছেন, মন্টেস্কু। আচ্ছা, মন্টেস্কু কিসের জনক? মন্টেস্কু হইল ক্ষমতার বিভাজন তত্ত্ব, ক্ষমতার বিভাজন তত্ত্ব এর জনক। এই যে আমরা তিনটা বিভাগ দেখি সরকারের, আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগ, এই তিনটা বিভাগ যে আলাদাভাবে কাজ করে, এর প্রথম থিওরি দেয় এই মন্টেস্কু, এর নাম হলো ক্ষমতার বিভাজন তত্ত্ব। ওকে, এই হলো তাহলে ফরাসি বিপ্লব। আচ্ছা, তারপরে আসেন রুশ বিপ্লব। রুশ বিপ্লব কোন দেশে হইতে পারে? আচ্ছা, রাশিয়াতে। আপনারা হিমোফিলিয়ার নাম শুনছেন? আচ্ছা, হিমোফিলিয়ার নাম শুনেন নাই? ওকে, হিমোফিলিয়ার আরেকটা নাম কি? রাজকীয় রোগ বা রয়্যাল ডিজিজ। হিমোফিলিয়া কি রিক্সা হয় না নাকি? হয় না? তাইলে ডায়না থেকে? কার থেকে ছড়াইলো? এই প্রথমে কার ছিল? ভিক্টোরিয়া। প্রথমে ছিল ভিক্টোরিয়া। তারপর তার দুই মেয়ে হয় হিমোফিলিয়ার ক্যারিয়ার। কে কে? অ্যালিশার বিয়াট্রিস। এবার রাজা রানী যারা ছেলে মেয়ে, তাদের বিয়ে তো রাস্তাঘাটের ফকিনের সাথে হবে না, কার সাথে হবে? অন্য কোনো দেশের রাজপুত্র বা রাজকন্যার সাথে হবে, ঠিক না? এরপর এদের বিয়ে হয় বিভিন্ন রাজ পরিবারে, সেখান থেকে আস্তে আস্তে পোল্যান্ড, ফ্রান্স, তারপর শেষ পর্যন্ত এসে পৌঁছায় রাশিয়ান রাজবংশে হিমোফিলিয়া। এই জন্য হিমোফিলিয়া নাম হলো কি রয়্যাল ডিজিজ বা রাজকীয় রোগ, কিন্তু সবারই হয়। আচ্ছা, এবার আসেন আমরা রুশ বিপ্লবে ছিলাম। তো বলেন হিমোফিলিয়া তখন কোন রাজবংশে ঢুকলো? রাশিয়ান রাজবংশে। রাশিয়ান রাজবংশের নাম তখন জার রাজবংশ। এই জার রাজবংশের এক রাজপুত্রের হয় হিমোফিলিয়া। এটা ট্রিটমেন্ট করতে এক ডাক্তার রাশিয়ান রাজবংশে প্রবেশ করে, তার নাম কি? আপনাদের আগেও একদিন সব ক্লাসে বলছিলাম, নাম কি? রাসপুটিন। ভেরি গুড, রাসপুটিন। রাসপুটিন তখন রাশিয়ান রাজবংশে প্রবেশের সুযোগ পায় ডাক্তার। এবার রাজ পরিবারে ঢোকার পরে কিছু সে ইনফরমেশন বাইরে লিক করে জনগণের হাতে দেয় যে রাজবংশের ভিতরে এগুলো এগুলো হয়। এই সুযোগটা পায় শ্রমিকরা। প্রথম তখন রাশিয়ার রাজধানীর নাম ছিল পেট্রোগ্রাড। পেট্রোগ্রাড, হ্যাঁ লেনিনগ্রাড হয়েছে পরে, পেট্রোগ্রাড ছিল আগে। পেট্রোগ্রাড, এই পেট্রোগ্রাড ছিল তখন রাশিয়ার রাজধানী। এই পেট্রোগ্রাড থেকে শুরু হয় প্রথম শ্রমিক ধর্মঘট। তো এই শ্রমিক ধর্মঘটের পরিপ্রেক্ষিতে তখনকার জার দ্বিতীয় নিকোলাস তার পতন ঘটে এবং ওই ছিল রাশিয়ার বা সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ রাজা। তো তার মানে এই বিপ্লবের নাম ছিল ফেব্রুয়ারি বিপ্লব, ফেব্রুয়ারি মাসে হয়। এই বিপ্লবের পরিপ্রেক্ষিতে জার শাসনের অবসান ঘটে এবং প্রতিষ্ঠিত হয় কি? ডুমা। ডুমার পাশে লিখে রাখেন রাশিয়ান পার্লামেন্টের নাম হলো ডুমা।
রাশিয়ান পার্লামেন্টের নাম হলো ডুমা। বিক্রিয়া কোন যৌগ তৈরি হয় বলেন? ডিকার্বক্সিলেশন, এটার নাম হলো ডুমা রিঅ্যাকশন। ঠিক আছে, আচ্ছা ওইটা মনে পড়ছে, দাও যাই হোক, একটা জায়গায় এটা মনে পড়লো হবে। তো এই সরকার যখন গঠিত হয় এটা হলো জনগণের দ্বারা পরিচালিত সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই সরকার জনগণের চাহিদা পূরণে ব্যর্থ হয়, যার কারণে তখন ভ্লাদিমির লেনিনের পার্টির নাম ছিল বলশেভিক পার্টি। বলশেভিক পার্টি, এই বলশেভিক পার্টি পরবর্তীতে ওই ডুমার এগেইনস্টে আরেকটা বিপ্লব পরিচালনা করে, যার নাম হলো বলশেভিক বিপ্লব। বলশেভিক বিপ্লব হয় অক্টোবর মাসে, তাই এই বিপ্লবের আরেক নাম হলো অক্টোবর বিপ্লব। বলশেভিক বিপ্লব একটা নাম হলো গিয়া অক্টোবর বিপ্লব। ওকে, তখন সেই সরকারের পতন ঘটে এবং লেনিন মার্ক্সবাদে বিশ্বাসী ছিল। মার্ক্সবাদ কি? কার্ল মার্ক্সের নাম শুনেন নাই? কার্ল মার্ক্স, কার্ল মার্ক্স কিসের জনক? সমাজতন্ত্রের জনক। কার্ল মার্ক্স সোশিয়ালিজম বা সমাজতন্ত্রের জনক। বিখ্যাত বইয়ের নাম কি? সমাজতন্ত্রের জনক বা মার্ক্সবাদের জনক, তার বিখ্যাত বই হলো গিয়া দাস ক্যাপিটাল। এই এক বই তখন পুরা তরুণ প্রজন্মকে উজ্জীবিত করে। ঠিক আছে, এবং লেনিনও মার্ক্সবাদে বিশ্বাসী ছিল এবং সে তখন প্রতিষ্ঠা করলো কি, এখন আপনারা যে সোভিয়েত ইউনিয়নের নাম শুনছেন, সেই সোভিয়েত ইউনিয়ন তখন সমাজতান্ত্রিক বা সোশিয়ালিজম সোভিয়েত ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ভাঙে কত সালে? 1992-তে। ঠিক আছে, আচ্ছা রাশিয়ার সাথে সোভিয়েত ইউনিয়নের পার্থক্য কি? কোনো পার্থক্য নাই। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরে 15টা দেশ হয়, এর মধ্যে একটা হলো গিয়া রাশিয়া। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরে 15টা দেশ হয়, তার মধ্যে একটা হলো গিয়া রাশিয়া। আচ্ছা, এবং এই আলোচিত বলশেভিক বিপ্লবের মেয়াদকাল ছিল মাত্র 10 দিন। এবং এই রাশিয়ান বিপ্লবের বা বলশেভিক বিপ্লবের পরপরই একটা দেশ স্বাধীনতা অর্জন করে। কোন দেশ? ফিনল্যান্ড। ফিনল্যান্ড এই বলশেভিক বিপ্লবের পরপরই ফিনল্যান্ড স্বাধীনতা অর্জন করে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ বল, কিছু বলবি? আচ্ছা, তারপরে ইরানের ইসলামী বিপ্লব কত সাল? সালটা ইম্পর্টেন্ট। কত সাল? 1979, 1979 ইরানের ইসলামী বিপ্লব। এর আগে ইরানে ছিল রাজতন্ত্র, সর্বশেষ রাজার নাম ছিল রেজা শাহ পাহলভি। 1941 থেকে 1979 প্রায় 38 বছর ইরান শাসন করছে। এই রেজা শাহ পাহলভির বিরুদ্ধে তখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এর নেতৃত্বে ইরানের ইসলামিক বিপ্লব শুরু হয়। কে নেতৃত্ব দেয়? আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যাকে বলা হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইরানের সর্বোচ্চ ধর্মীয়, উনি প্রেসিডেন্ট না, উনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এবং এই বিপ্লবে রেজা শাহ পাহলভির পতন ঘটে এবং ইরানে রাজতন্ত্রের পরিবর্তে প্রতিষ্ঠিত হয় ইসলামিক প্রজাতন্ত্র। বর্তমান পৃথিবীর ইসলামিক প্রজাতন্ত্র রাষ্ট্র কি কি আছে? একটা ইরান, আর ইরাক না, সৌদি আরব না, আর পাকিস্তান পুরোপুরি বলা যায় না, আর আফগানিস্তান। আফগানিস্তান আর ইরান, এই দুইটা হলো গিয়া পারফেক্টলি ইসলামিক প্রজাতন্ত্র ফলো করে। ঠিক আছে, আচ্ছা এইবার নামে পাকিস্তানি মডেল দেখে মনে হয়। আচ্ছা এইবার নামে তো অনেক কিছুই আছে। ঠিক আছে, আচ্ছা এবার ইরানে ইসলামিক বিপ্লব এর ফলাফল ধরে রাখার জন্য ওরা একটা নিজস্ব আর্মিও তৈরি করে। নাম কি? রেভলিউশনারি গার্ড। রেভলিউশনারি গার্ড। রেভলিউশনারি গার্ড ইরানের ইসলামিক বিপ্লবের ফলাফলটাকে ধরে রাখার জন্য যারা কাজ করে নাম হলো গিয়া রেভলিউশনারি গার্ড। ওকে, আচ্ছা যদি পরীক্ষা প্রশ্ন আসে রেভলিউশনারি গার্ড কোন দেশের আর্মি? ইরান। আচ্ছা ইরানের রাজধানীর নাম কি?
তেহরান। আচ্ছা, এরপর শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের সূচনা হয় বাষ্প ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে। বাষ্প ইঞ্জিন আবিষ্কার করে কে? জেমস ওয়াট। কত সাল? জেমস ওয়াট কত সাল? 1769। এইখানে হ্যাঁ ইউজ করা শুরু হয়। তো জেমস ওয়াটের বাষ্প ইঞ্জিনের আবিষ্কারের পরবর্তীতে শুরু হয় শিল্প বিপ্লব। প্রথমটা কতগুলো স্টেজ আছে। ফার্স্ট স্টেজটা ছিল কত সালে? 1784 সালে। তো এই স্টেজের ইম্পর্টেন্ট জিনিস কি? বাষ্প ইঞ্জিন। আচ্ছা, এরপরে দ্বিতীয়টা কবে? 1870 সাল। কি আছে এখানে? ইস্পাত আর রেলপথ। রেলপথের মধ্যে কি প্লেন যায়? কি যায়? ট্রেন যায়। তাহলে ট্রেন। 3 নাম্বারটা 1969, তখন হলো গিয়া মডার্ন ইলেকট্রনিক্স, মানে সেমিকন্ডাক্টর, ডায়োড, ট্রায়োড, ট্রানজিস্টর। ঠিক আছে, তারপর আকাশের প্লেন। এগুলো হলো গিয়া তৃতীয় শিল্প বিপ্লবের ফলাফল। আর চতুর্থটা কি? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স। এটা হলো গিয়ে এখন যেটা চলতেছে চতুর্থ শিল্প বিপ্লব। এর পরেরটা কি হবে? না বুঝলাম তো পঞ্চম। 4-এর পরে 5ই আসে। এরপর একটা কিসের উপর হইতে পারে? না, কিসের উপরে? ন্যানো পার্টিকেল। এখনই কাজ চলতেছে। এরপরেরটা এটা আসলে অনেকের কাছে অনেক ধরনের। কেউ বলছে জ্ঞান, কেউ আরো অনেক কিছু অন্যরকম বলছে। জ্ঞানও হইতে পারে। ঠিক আছে, আচ্ছা নলেজ। আচ্ছা, যার পাশে শ্রমিক বিপ্লব। আমরা শ্রমিক দিবস বা লেবার ডে বা মে ডে কত তারিখ পালন করি? আমরা পালন করি নাকি? পালন করি না? আমরা একাত্মতা পোষণ করি শ্রমিকদের সাথে নাকি? কত তারিখ? 1 মে বা 1 মে। এটার পিছনে কাহিনী কি? এটার পিছনের কাহিনী হইলো 1886 সালে শিকাগোতে, আমেরিকার শিকাগোতে ওয়ার্কাররা প্রায় 30,000 ওয়ার্কার বা লেবার একসাথে আন্দোলনে নামে। ঠিক আছে, তো কি নিয়ে? তখন বিভিন্ন ফ্যাক্টরিতে ওয়ার্কিং আওয়ার 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা পর্যন্ত আছে। এক এক ফ্যাক্টরিতে এক এক ধরনের। তখন এইটার এগেনস্টে তারা একটা মুভমেন্ট শুরু করে 1 মে। তবে 4 মে মিছিলে পুলিশের সাথে ওয়ার্কারদের ভুল বোঝাবুঝিতে অনেক মানুষ মারা যায়। 60 জন পুলিশ সহ অনেক মানুষ মারা যায়। এইটার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমেরিকান গভর্নমেন্ট এবং ফেডারেশন গুলা শ্রমিকদের দাবি মেনে নেয় এবং ওয়ার্কিং আওয়ার ঠিক হয় কতক্ষণ? 8 ঘন্টা। নাকি 8 ঘন্টা শ্রম দিলে হয়ে যাবে নাকি? আচ্ছা, আর 1890 সাল থেকে 1 মে বিশ্ব শ্রমিক দিবস বা মে ডে বা লেবার ডে হিসাবে পালিত হচ্ছে। ওকে, আচ্ছা। তারপর আরব বসন্ত, অ্যারাবিয়ান স্প্রিং কি জিনিস? অনেকগুলা রেভলিউশন একসাথে হয় নাকি? আরব বসন্তের প্রেক্ষাপট যেটা, সেটা হলো কি অ্যারাবিয়ান যে কান্ট্রিগুলো আছে। অ্যারাবিয়ান কান্ট্রি বলতে বোঝায় যেসব দেশ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কথা বলে, এমন প্রায় 22টার মতো দেশ আছে। তো এই দেশগুলার অনেকগুলা দেশেই প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর মেয়াদ 20 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত হয়ে গেছিল। ঠিক আছে, মানে এক একজন প্রায় স্বৈরশাসক হয়ে গেছিল। তখন এদের এগেনস্টে যে রেভলিউশন হয় তার নাম হলো গিয়া আরব স্প্রিং বা আরব বসন্ত। শুরু হয় তিউনিসিয়া থেকে। তিউনিসিয়াতে এক সবজি বিক্রেতা পুলিশের বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করছিল, কিন্তু বিচার পায় নাই। তখন সে আত্মহুতি দিয়েছিল, মানে নিজের গায়ে নিজে আগুন দিছিল এবং মারাও গেছিল। এর পরিপ্রেক্ষিতে তিউনিসিয়ায় প্রথম আরব বসন্ত শুরু হয় কত সাল? 2010 সাল। আরেকটা নাম কি? জুই বিপ্লব বা জেসমিন বিপ্লব। তিউনিসিয়াতে শুরু হওয়ার কারণে প্রথম তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলী 2011 সালে ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য হয় বেন আলী। আচ্ছা, তারপর মিশরের হোসনি মোবারক 31 বছর মিশর শাসন করছে। তারপর উনিও 2011 সালে এই আন্দোলনে, আরব বসন্তের আন্দোলনে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। এবং মিশরের আন্দোলনটা কোন স্কোয়ারে হয়েছিল? তাহরির স্কোয়ার। নাম শুনেন নাই? মিশরের কায়রোর তাহরির স্কোয়ার। আপনারা কি পেপারটা পড়েন না নাকি? বুঝলাম না। বাসায় কারো পেপার নাই? এখন কারো বাসায় পেপার নাই নাকি? পেপার তো একটা কন্টিনিউয়াস প্রসেস। পেপার কি আজকে কালকের জিনিস? পেপার তো আপনাদের জন্মের পর থেকে রাখছে না?
সাবস্ক্রাইব করতে হয়, তা বাসায় দেওয়া যায় না? আচ্ছা, তো এটা গেল হোসনি মোবারক। তারপর লিবিয়ার, লিখেন, লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি। লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি 42 বছর লিবিয়া শাসন করছে। ঠিক আছে, 42 বছর লিবিয়া শাসন করছে। আচ্ছা না, 42 বছর শাসন করতে কি অনেক বয়স হওয়া লাগবে নাকি? তো এইবার বুঝছি, ভাই এবার লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির পিছনে আরেকটা স্টোরি আছে। লিবিয়ার সাথে তখন ইউএসএ একটু ঝামেলা ছিল। ইউএসএ এবং ওয়েস্টার্ন কান্ট্রি গুলো চাইতেছিল যে গাদ্দাফি সরে যাক, এজন্য ওরা লিবিয়ার মানুষগুলো খেপাই দিছে যে তোরা আন্দোলন কর, গাদ্দাফিরে সরা। এটাও একটা কারণ ছিল। পরবর্তীতে সে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং গাদ্দাফি এক সুড়ঙ্গের মধ্যে পালাইছিল। ঠিক আছে, মাটির নিচে সুড়ঙ্গের মধ্যে পালাইছিল, আমেরিকা ওখানে বোম্বারমেন্ট করে ওইখানে মারা গেছে, ওই সুড়ঙ্গের ভিতরে মারা গেছে ও। আচ্ছা, আরেকটা হলো সিরিয়া। সিরিয়ার ম্যাক্সিমাম মুসলমান ছিল সুন্নি এখনো, কিন্তু ওদের শাসন করতো শিয়ারা, শিয়াদের একটা গোষ্ঠী। এবং এই যে এখন যে পতিত হয়েছে বাশার আসাদ, এর আগে ওর বাপ, এই দুইজন মিলে সিরিয়ারে অনেক বছর 1971 সাল থেকে শাসন করতেছে। ঠিক আছে, আর 2001 থেকে শাসন করতেছে হলো গিয়া বাশার আল আসাদ। এই আরব বসন্ত থেকে সিরিয়াতেও বাশার বিরোধী আন্দোলন শুরু হয়। এক পাশে সিরিয়ান সাধারণ জনগণ, তার পাশে হলো গিয়ে আমেরিকা, আরেক পাশে আমেরিকার সাথে তুরস্ক, আরেক পাশে হলো গিয়া ইরান, রাশিয়া আর বাশার। এই যুদ্ধে অনেক সিরিয়ান বাস্তুচ্যুত হয়, বিভিন্ন দেশে অভিবাসী হইতে বাধ্য হয়, অনেকে মারাও যায়। ঠিক আছে, তবে বাশার তারপরেও ক্ষমতা ছাড়ে নাই। এই রিসেন্ট সময় বাশার এসে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে অনেক সিরিয়ান মানুষ মারা যাওয়ার পরে। আচ্ছা, এই হলো গিয়া এটা আরব বসন্তের একটা ফলাফল। আচ্ছা, এই ছিল আরব বসন্ত। এইবার আর কি কি বসন্ত আছে বা আর কি কি বিপ্লব আছে? হ্যাঁ, সর্বশেষ। আচ্ছা, তারপর যেটা ইন্তিফাদা, নাম শুনছেন? ইন্তিফাদা কি জিনিস? ইন্তিফাদা হলো গিয়া প্যালেস্টাইনের সাধারণ জনগণ ইসরায়েলের ইন্তিফাদা হবে। ইন্তিফাদা হলো যে প্যালেস্টাইনের সাধারণ জনগণ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যে আন্দোলন তৈরি করে তার নাম হলো গিয়ে ইন্তিফাদা। দুইটা স্টেজ আছে, একটা হলো প্রথম, একটা সেকেন্ড। প্রথমটা কত সাল থেকে? 1987 থেকে 1993। কার নেতৃত্বে? ফিলিস্তিনের অঘোষিত রাজা বা অঘোষিত প্রেসিডেন্ট কে? ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাতের নেতৃত্বে হয় প্রথম ইন্তিফাদা। আর দ্বিতীয়টা এখনো চলতেছে, 2000 থেকে এখনো চলতেছে। ঠিক আছে, ইন্তিফাদা হইলো একটা এমসিকিউতে আছে লাইনটা, একটু পরে যখন যাবো তখন দেখাবো। আচ্ছা, তারপর চীনের সমাজতান্ত্রিক বিপ্লব, মানে চীনে যে কমিউনিজম শুরু হয় কত সালে? 1949 সালে। চীনের স্থপতির নাম কি? মাও সে তুং। আচ্ছা, তারপর ভেলভেট বিপ্লব, সাল লাগবে না, দেশটা কোনটা? চেকোস্লোভিয়া। রোজ বিপ্লব জর্জিয়া, অরেঞ্জ বিপ্লব ইউক্রেন, আর টিউলিপ বিপ্লব কিরগিজস্তান। জাস্ট এগুলার বিপ্লব আর দেশটা মনে রাখলেই হবে। আচ্ছা, তারপর আসি বিভিন্ন চুক্তি। তো প্রথম যে চুক্তি নাম কি? ভার্সাই চুক্তি। ভার্সাই কি জিনিস? হ্যাঁ, ফ্রান্সের একটা শহরের নাম হলো গিয়া ভার্সাই। আচ্ছা, এই ভার্সাই টোটাল 4টা চুক্তি হয়, এর মধ্যে প্রথমটা তৃতীয়টা মনে রাখতে হবে। প্রথম ভার্সাই চুক্তি সিগনেচার হয় কত সালে? 1783 সালে। ছিল ব্রিটেনের পক্ষ থেকে আমেরিকাতে যুদ্ধ করতে, ওখানে যে হারছিল। পরবর্তীতে যখন আবার ব্যাক করছে, আবার কোথায় পাঠাইছে? ইন্ডিয়া পাঠাইছে, নাকি? ইন্ডিয়া সফল হয়েছে। আচ্ছা, এবার তৃতীয় ভার্সাই চুক্তি, এইটা সালটা কত দেখেন তো? 1919। তার মানে কার পরপর? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরপর, ঠিক না? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরপর না 1919? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরপর জার্মানি যখন ব্যাপকভাবে পরাস্ত হয় বা পরাজিত হয়, তখন মিত্র শক্তি জার্মানিকে বাধ্য করে তৃতীয় ভার্সাই চুক্তিতে সিগনেচার করার জন্য। এক পাশে জার্মানি, আরেক পাশে মিত্র শক্তি। মিত্র শক্তিতে কে গেছিল? ইউএসএ, ইউকে, ফ্রান্স। ঠিক আছে, জাপান তো জার্মানি সাইডে। এরা তখন মিত্র শক্তি, এরা জার্মানিকে বাধ্য করে যে ভার্সাই চুক্তিতে সিগনেচার করতে। এবং এই চুক্তিতে বলা হয় যে জার্মানি যুদ্ধপরাধ করছে এবং এই যুদ্ধপরাধের জন্য জার্মানিকে ক্ষতিপূরণ দিতে হবে। এই চুক্তিটা জার্মানির জন্য ছিল অপমানজনক একটা চুক্তি। তবে
এর পরবর্তীতে জার্মানি ক্ষমতায় কে আসে? হিটলার। হিটলারের মাথার মধ্যেই ছিল যে এই ভার্সাই চুক্তিটা একটা জার্মানির জন্য একটা অপমানজনক চুক্তি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর পরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার কথা ছিল না যদি ভার্সাই চুক্তি ফলো হইতো। জার্মানির হিটলার এটারে বললো যে আমরা এটা মানি না এবং সে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে ধাবিত হয়। ঠিক আছে? এবং আপনাদের এখানে একটা লাইন উপরে দিকে উঠে গেছে যে ফলাফল প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি ক্ষতিপূরণ প্রদান, একটা লাইন আছে না? এই লাইনটা হলো গিয়া তৃতীয় ভার্সাই চুক্তির উদ্দেশ্যের পরে যাবে। তারপর আসেন মানবাধিকার চুক্তি। মানবাধিকার কি জিনিস? মানুষ জন্মের পরে যেসব হিউম্যান রাইটস বা অধিকারগুলা ভোগ করবে তার নাম হলো মানবাধিকার। জাতিসংঘ প্রতিষ্ঠার পরপরই 1946-এ জাতিসংঘ একটা কমিটি তৈরি করে যারা মানব অধিকারের একটা সংবিধান রচনা করবে। এরই পরিপ্রেক্ষিতে 1948 সালে এইটা রচিত হয়। এইটা রচনাকারী কে ছিল বলতে পারবেন কেউ? এটার খসড়া তৈরি করে ওরেন ক্যাসিন। জাতিসংঘ মানবাধিকার সার্বজনীন ঘোষণার খসড়া তৈরি করে ওরেন ক্যাসিন। পরবর্তী নোবেল প্রাইজও পাইছে শান্তিতে, ওরেন ক্যাসিন। আচ্ছা, এই ওরেন ক্যাসিন প্রণয়ন করলো এবং পরবর্তীতে 1948 সালের 10 ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে জাতিসংঘের সাধারণ পরিষদে সবগুলা দেশ এই মানবাধিকারে সংবিধানের সিগনেচার করে। অনুচ্ছেদ কয়টা? 30টা অনুচ্ছেদ আছে। বাংলাদেশ কি জাতিসংঘের সদস্য? বাংলাদেশ এটা অনুমোদন করছে নাকি? আর 10 ডিসেম্বর কি দিবস? বিশ্ব মানবাধিকার দিবস। আচ্ছা, 10 ডিসেম্বর আর কি হয় পারা উচিত বলেন? আর মুক্তিযুদ্ধের কি হবে বেটা? নোবেল প্রাইজ হ্যান্ড ওভার করা হয় কয় তারিখে? 10 ডিসেম্বর না? নোবেল প্রাইজ হাতে দেওয়া হয় কয় তারিখে? 10 ডিসেম্বর। তাহলে ভুলে গেলে হবে? 10 ডিসেম্বরে কেন দেয়? আলবার্ট নোবেল কি ছিল? বিয়ে করছিল? কি করছিল তাহলে? হ্যাঁ, মারা গেছিল 10 ডিসেম্বর। তাহলে এগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? আচ্ছা, তারপর আসেন জেনেভা কনভেনশন। জেনেভা কনভেনশন আসলে টোটাল চারটা চুক্তিকে একসাথে বলা হয় জেনেভা কনভেনশন। প্রথমটা আসে কত সালে? 1864, তারপর 1906, 29 আর 1949। জেনেভা চুক্তির উদ্দেশ্য কি? কয়েকটা উদ্দেশ্য আছে। একটা হলো গিয়া যুদ্ধাহত যে সোলজাররা আছে এদের ট্রিটমেন্ট। একটা হলো গিয়া যুদ্ধ বন্দী যারা আছে তাদের প্রতি কিভাবে আচরণ করা হবে। কেউ যদি যুদ্ধে সারেন্ডার করে তার প্রতি কিভাবে আচরণ করা হবে, এবং যুদ্ধের সময় যাতে কোনো বেসামরিক মানুষ বা স্থাপনার ক্ষতি না হয় এটাও স্ট্রিক্টলি বলা আছে। এবং বলা আছে যে যুদ্ধের সময় একটা গাছেরও ক্ষতি করা যাবে না, কারণ গাছ তো যুদ্ধে অংশগ্রহণ করে নাই। মানে যে যুদ্ধে অংশগ্রহণ করবে না তার কোনো ক্ষতি করা যাবে না। এই জিনিসগুলোকে সামগ্রিকভাবে একসাথে বলা হয় জেনেভা কনভেনশন। জেনেভা কোন দেশে আছে? সুইজারল্যান্ড। এই চারটা কনভেনশনকে একসাথে 1949-এ একসাথে কম্পাইল করা হয়। এটার মধ্যে চারটা চুক্তি আছে। তো ফাইনালটা কবে? 1949। একসাথে বলা হয় জেনেভা কনভেনশন। প্রথম সালটা কত দেখেন তো? 1864। কার সাথে রিলেটেড চিন্তা করে দেখেন তো। বক্সার যুদ্ধ হয়েছে ইয়েতে, ইন্ডিয়াতে। তো এইটার সাথে ওই জেনেভা কনভেনশনের কোনো সম্পর্ক নেই। এর আশেপাশে একটা সংস্থা প্রতিষ্ঠিত হয়, বলেন তো কে? রেড ক্রিসেন্ট বা রেড ক্রস। ভেরি গুড। কত সালে? 1800। ভেরি গুড, জোরে বলেন। 1863 হয়েছে তো? কত তারিখ? 9 ফেব্রুয়ারি। আগের দিন না পড়াইলাম? এই রেড ক্রিসেন্ট রেড ক্রস আগের দিন ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় চিল্লাইলাম। এই হলো ফলাফল নাকি? রেড ক্রস বা রেড ক্রিসেন্ট 9 ফেব্রুয়ারি 1863 সালে প্রতিষ্ঠিত হয় না? এই আগের দিনই এটা পড়াইলাম। তাহলে এই হলো ফলাফল। এগুলো কি বাসায় না মুড়ি ঠুঙ্গা বানায় ফালাই দেন নাকি? বুঝলাম না। হ্যাঁ, আগের দিন পুরো 1 ঘন্টা এই মাঝখানে দাঁড়ায় চিল্লাইলাম আর এই হলো ফলাফল। আগের দিন পড়াইলাম আর আজকে বলে গেছে রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয়। একজনকে 1900 আর কদিন পরে 2063 সালে নাকি? আচ্ছা, তো এই রেড ক্রস প্রথম উদ্যোগ নেয় জেনেভা কনভেনশনের। এজন্য জেনেভা কনভেনশন এটার নাম কি? রেড ক্রস কনভেনশন। ওকে, মনে থাকবে? আচ্ছা, তারপর তাশখন্দ চুক্তি। এটা আপনাদের বাংলাদেশে বৈষম্য পড়ানোর সময় বলছিলাম, মনে আছে? 1965 সালে কাশ্মীর প্রশ্নে ইন্ডিয়া আর পাকিস্তানে 17 দিন ব্যাপী
6 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর 17 দিন ব্যাপী একটা যুদ্ধ হয়, মনে আছে? যেটার পরে আইয়ুব খান নিজের টাইটেল বানিয়ে দিয়েছিল কি, ফিল্ড মার্শাল, মনে আছে? আচ্ছা, এই যুদ্ধের বিরতির পরে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের, বর্তমানে আলাদা দেশ, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের উজবেকিস্তানের তাশখন্দ, উজবেকিস্তানের রাজধানীর নাম হলো তাশখন্দ, তাশখন্দে একটা চুক্তি হয়, নাম হলো তাশখন্দ চুক্তি। কার কার মাঝখানে? ইন্ডিয়ার পাকিস্তানের মাঝখানে 1966 সালে। আর এই চুক্তির মধ্যস্থতা গ্রহণ করছিল সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে? পরবর্তী যেটা আপনার রাশিয়া বলেন। আচ্ছা, তাশখন্দ চুক্তির পরেও ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ কয়েকবারই হয়েছে, ঠিক আছে? তার মানে পুরোপুরি ফলো হয় নাই। আচ্ছা, তারপরে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি, ইংলিশটা কি, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, স্বাক্ষরিত হয় কত সালে? 1968 সালে। কার্যকর হয় 2 বছর পরে, কত? 1970 সালে। এখন এই চুক্তিতে স্বাক্ষর করছে কয়টা দেশ? করে নাই কয়টা? 3টা। তাহলে করছে কয়টা? 190টা দেশ। এই চুক্তিতে স্বাক্ষর করছে 190টা দেশ। তো এদিকে বসছে, মাঝখানের দিকে বসছে, সরি। তো এই চুক্তির উদ্দেশ্য কি? থ্যাংক ইউ। এই চুক্তির উদ্দেশ্য কি? নামটা কি দেখেন তো, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি দিলে কারণটা কি, মানে উদ্দেশ্যটা কি হবে? যাতে পারমাণবিক অস্ত্রের আর বিস্তার না হয়, কেউ যাতে আর এটার এক্সপানশন না করে, ঠিক আছে? তো 3টা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যারা এটা সিগনেচারি করে নাই, কে কে? একটা হলো ইন্ডিয়া, পাকিস্তান আর এবার আসেন স্থল মাইন নিষিদ্ধকরণ চুক্তি। মাইন তো বোঝেন নাকি? ওই যে যুদ্ধক্ষেত্রে মাটির নিচে থাকতো, পা দিলে সর্বনাশ। এই স্থল মাইন নিষিদ্ধকরণ চুক্তি হয় কত সালে? 1997 সালে। কোথায় হয়? কানাডার অটোয়াতে। কানাডার রাজধানীর নাম কি? অটোয়া। এই জন্য এই চুক্তি আইটার নাম কি? অটোয়া চুক্তি। উদ্দেশ্য কি? স্থল মাইন ব্যবহার, মজুত, উৎপাদন এবং হস্তান্তর নিষিদ্ধ করা। বাংলাদেশ স্বাক্ষর করে কত সালে? 1998 সালে। 126তম দেশ হিসাবে বাংলাদেশ এই স্থল মাইন নিষিদ্ধকরণ চুক্তিতে সিগনেচার করে, ঠিক আছে? তারপর একটা প্যারিস চুক্তি, লিখে রাখেন, প্যারিস শান্তি চুক্তি। এর পুরো নাম হলো গিয়া প্যারিস শান্তি চুক্তি। তো প্যারিস শান্তি চুক্তিতে সিগনেচার করা হয় 27 জানুয়ারি 1973। স্বাক্ষরকারী দেশ কে কে? একটা হলো গিয়া ভিয়েতনাম, আরেকটা হলো ইউএসএ। ভিয়েতনামের সাথে ইউএসএ যুদ্ধ চলছে, জানেন তো নাকি? এই ভিয়েতনাম ইউএসএ যুদ্ধ অবসানের জন্য ফ্রান্সের প্যারিসে একটা চুক্তি হয়, নাম হলো প্যারিস শান্তি চুক্তি। কত সাল? 1973। এই চুক্তির কারণে এবং যুদ্ধ অবসানের কারণে ওই বছরই 2জন নোবেল প্রাইজের জন্য অ্যাওয়ার্ডেড হয় শান্তিতে। একজন হলো ভিয়েতনামের লি ডাক থো, আর একজন হলো গিয়ে আমেরিকার হেনরি কিসিঞ্জার। অথচ এই যুদ্ধ আরো 2-3 বছর আগে শেষ হইতো, হেনরি কিসিঞ্জার বাজার অ্যাকচুয়ালি ইলেকশনের জন্য। আচ্ছা, তারপরেও অ্যাওয়ার্ড পায়। তখন নিলোকে রিসিভ করছে কে? হেনরি কিসিঞ্জার। আর প্রত্যাখ্যান করছে কে? ভিয়েতনামের লি ডাক থো, ঠিক আছে? মনে আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপরে ক্যাম্প ডেভিড চুক্তি। আরব ইসরায়েল যুদ্ধের নাম শুনছেন না? আচ্ছা, আরব ইসরায়েল যুদ্ধ কয়টা হয়? 4টা। 4টা আরব ইসরায়েল যুদ্ধের পরে প্রথম ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে উদ্যোগ দেখা গেল গিয়া মিশরের সাথে হলো গিয়া জর্ডান। তো মিশরের প্রেসিডেন্ট তখন আনোয়ার সাদাত, আর ইসরায়েলের প্রধানমন্ত্রী হলো গিয়া কে? মোনাহেম বেগিন। এই 2জন 1978 সালে আমেরিকার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটা অবকাশ কেন্দ্র, মানে রিসোর্ট, নাম কি? ক্যাম্প ডেভিড। এখানে একটা চুক্তি করে, নাম কি? ক্যাম্প ডেভিড চুক্তি। কত সাল? 1978 সালের 17 সেপ্টেম্বর। এই চুক্তি করার 12 দিনের মধ্যে এই 2জন নোবেল প্রাইজ পাওয়া যায় শান্তিতে, ঠিক আছে? আর এই চুক্তির মধ্যস্থতা করে জিমি কার্টার, আমেরিকার প্রেসিডেন্ট। পরবর্তীতে 2002 সালে জিমি কার্টার অন্য একটা কারণে উনিও শান্তি নোবেল প্রাইজ পায়, ওকে? এই কারণে পায়নি। আর এই চুক্তির পরিপ্রেক্ষিতে যেই কাজটা হয়, যে ওআইসি আর আরব লীগ সাথে সাথে মিশরকে
ওআইসি আরব লীগ থেকে লাথি দিয়ে বাইর করে দেয়। ঠিক আছে, এটা হলো এটার ফলাফল। আচ্ছা, তারপর শেনজেন চুক্তি, আগের দিন নাম বলছিলাম না, শেনজেন চুক্তি। শেনজেন চুক্তির ক্ষেত্রে স্বাক্ষরিত হয় কত সাল? 1985 সালে। কোথায়? লুক্সেমবার্গ হলো দেশের নাম, লুক্সেমবার্গের শেনজেন শহরে। শেনজেন এরিয়া, শেনজেন এরিয়া মানে হলো ইউরোপের 29টা দেশ মিলে তৈরি করছে শেনজেন এরিয়া। একটা ভিসাতেই সবগুলা দেশ ঘুরতে পারবেন। এটা হলো শেনজেন চুক্তির ইম্পর্টেন্স, যে একটা ভিসাতেই ইউরোপের 29টা দেশ আপনি ঘুরতে পারবেন। তাহলে শেনজেন চুক্তির ইম্পর্টেন্স কি? যে ইউরোপের সবগুলা দেশে মানে 29টা দেশে আপনি একটা ভিসা দিয়ে চলাচল করতে পারবেন, নাকি? অনেকে ফ্রি ভিসা, ফ্রি ভিসা না, একটা ভিসা। ঠিক আছে, আচ্ছা। তারপরে ডেটন চুক্তি, আপনারা হয়তো একটা দেশের নাম শুনছেন কিনা, ফুটবল খেলা দেখলে নাম শোনার কথা, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। ঠিক আছে, এই দুইটা হলো কি একটা দেশ। এইটার সাথে যুদ্ধ চলতেছিল সার্বিয়ানদের। ঠিক আছে, এদের সাথে যুদ্ধ চলতেছিল সার্বিয়া। সার্বিয়ান আর্মি বসনিয়ার অনেক মুসলিমকে হত্যা করে, এবং এই যুদ্ধের সমাধানের জন্য তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মধ্যস্থতায় তারা একটা চুক্তিতে সিগনেচার করে। কোথায়? ফ্রান্সের প্যারিসে। নাম কি? ডেটন চুক্তি। কত সাল? 1995, যার পরিপ্রেক্ষিতে বসনিয়া যুদ্ধের অবসান ঘটে। ঠিক আছে, আচ্ছা। বিল ক্লিনটন হিলারি ক্লিনটনের জামাই। তারপর বহুপাক্ষিক চুক্তি কার কার মাঝখানে? তাইলে কয়েকটা দেশ, নাকি? একটা হলো কি দ্বিতীয় ভার্সাই চুক্তি, ফ্রান্সে হইলো কার কার সাথে? জার্মানির সাথে, মিত্র চুক্তির দেশগুলার। তারপরে উত্তর আটলান্টিক চুক্তি, যার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় ন্যাটো, মনে আছে? ন্যাটো, এটা নর্থ আটলান্টিক চুক্তির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয়। তারপরে লন্ডন চুক্তি, যার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয় কাউন্সিল অফ ইউরোপ। আর রোম চুক্তির পরিপ্রেক্ষিতে ইইসি, এটা ইম্পর্টেন্ট, ইইসি, যার পরবর্তী নাম হয় কি? ইইউ। আর ইইউর পুনর্গঠন করা হয় লিসবন চুক্তির পরিপ্রেক্ষিতে। এই চুক্তিগুলা নাম মনে রাখতে হবে, ওকে? তারপর দ্বিপাক্ষিক চুক্তি, যে দুইটা পার্টির মাঝখানে চুক্তি। একটা হলো গিয়া হুদায়বিয়ার সন্ধি, কখন হয়? মক্কা বিজয়ের সময়। কয়জন মারা গেছিল? মক্কা বিজয়ের সময় কয়জন মারা গেছিল? রক্তপাতহীন বিজয়। ঠিক আছে, এরপর একটা সন্ধি হয় হুদায়বিয়ার সন্ধি। হুদায়বিয়ার সন্ধি রাইটার কে ছিল? হযরতে আলী। ঠিক আছে, আচ্ছা। তারপর হলো ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা হলো ব্রিটেনে তখন এক রাজা ছিল, নাম হলো রাজা জন। রাজা জন হইলো প্রজাদের প্রচুর টর্চার করত। তো যার কারণে পরবর্তীতে প্রজারা এই রাজার আটকাইছে, আটকানোর পরে একটা চুক্তি করে নিছে যাতে ও আর কোনো ঝামেলা না করতে পারে। সেই সনদের নাম কি? ম্যাগনা কার্টা সনদ। ইউকে লিখিত কোনো সংবিধান নাই, ওরা এরকম কয়েকটা আইনের উপরে চলতেছে। যেই দেশ যত বড় সভ্য, সেই দেশের সংবিধানের সাইজ তত ছোট। আর যেই দেশ যত অভদ্র, তাদের সংবিধান সাইজে বড় হয়। ঠিক আছে, যেমন ইউএস এর ছোট, ইউকে সংবিধান রিটেনই নাই, লিখিতই না, কারণ ওরা এমনি এগুলো ফলো করে। আচ্ছা, আর আমাদেরটা হলো গিয়া 2 দিন পর বাড়াইতে হয়। ঠিক আছে, আচ্ছা, এই ঝামেলা ওই ঝামেলা, প্রবলেম আমাদের, প্রবলেম সংবিধানের না। এলো ম্যাগনা কার্টা। তারপর হলো প্যারিস চুক্তি, যুক্তরাষ্ট্র আর ব্রিটেনের মাঝখানে। যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে। তারপরে তাশকন্দ চুক্তি। এর পরপরই একটা হয় সিমলা চুক্তি, এটা হয় ইন্ডিয়ার পাকিস্তানের মাঝখানেই। তারপর ভিয়েতনাম আর যুক্তরাষ্ট্রের মাঝখানে প্যারিস শান্তি চুক্তি। ক্যাম্প ডেভিড চুক্তি, মিশর আর ইসরায়েল। অসলো চুক্তি, ইসরায়েল আর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, পিএলও বলে, যার ছিল ইয়াসির আরাফাত। ঠিক আছে, এদের মাঝখানে হয় অসলো চুক্তি। আর পিএলও আর ইসরায়েল আরেকটা চুক্তি হয়, পিএলও ইসরায়েল স্বায়ত্তশাসন চুক্তি, এটা হয় কায়রো অফ মিশর। জর্ডান আর ইসরায়েলের একটা শান্তি চুক্তি হয়, কোথায়? জর্ডান আর ইসরায়েলের মাঝখানে কোথায় হয়? ওয়াশিংটনে। আর এটা হলো ডেটন চুক্তি, যার পরিপ্রেক্ষিতে বসনিয়া যুদ্ধের অবসান ঘটে। তারপর কতগুলো আন্তর্জাতিক দিবস আছে। বছরের প্রথম তারিখ, কত তারিখ? 1 জানুয়ারি।
আর জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস কবে? প্রথম দিনটা বাদ দিছে নাকি? 2 জানুয়ারি। আচ্ছা, 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। 8 মার্চ অটিজম সচেতনতা দিবস। 2 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। কেন, কি প্রতিষ্ঠিত হয়েছিল? হু কি? WHO। ঠিক আছে, হু বলতে কিছু নাই, ফাও বলতে কিছু নাই, FAO, WHO। ঠিক আছে। আচ্ছা, জি হ্যাঁ এমনি বলবি। আচ্ছা, তারপরে বিশ্ব ধরিত্রী দিবস, আর্থ ডে কবে? 22 এপ্রিল। মে ডে 1 মে। নিরাপদ মাতৃত্ব দিবস 28 মে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী দিবস 29 মে। বিশ্ব পরিবেশ দিবস, এটা বেশি ইম্পর্টেন্ট, কত তারিখ? 5 জুন। মাদক খাওয়া যাবে না কত তারিখ? 26 জুন। আচ্ছা, তারপর জনসংখ্যা দিবস 11 জুলাই। হিরোশিমা নাগাসাকিতে বোম মারলো কবে কবে? 6 আগস্ট আর 9 আগস্ট। ফ্যাটম্যান আর লিটল বয়। আচ্ছা, তারপর বিশ্ব আদিবাসী দিবস 9 আগস্ট। বিশ্ব সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর। গণতন্ত্র দিবস 15 সেপ্টেম্বর। বিশ্ব শিশু দিবস, বিশ্বে শিশু দিবস হলো গিয়া কবে? 14 অক্টোবর। বাংলাদেশে ছিল 17 মার্চ, বাতিল হইছে। আচ্ছা, তারপর জাতিসংঘ দিবস অক্টোবর। বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর। আন্তর্জাতিক মানব অধিকার দিবস 10 ডিসেম্বর। এবার ছোট ছোট কিছু এমসিকিউ আছে, আসেন। কইরে, প্রথমে হলো গিয়া চতুর্থ শিল্প বিপ্লব কার সাথে সম্পর্কিত? সবগুলা। ইন্তিফাদা কি? ওই যে সেকেন্ড অপশনটা। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের গণজাগরণ। আই কান্ট ব্রিথ, এটা হলো যে হ্যাঁ তো যেটা হয় যে এক আমেরিকান নিগ্রো, পুলিশ ধারণা করছিল যে ও অপরাধের সাথে জড়িত। পরবর্তীতে ওর গলায় তখন পাড়াতে ধরে পুলিশ, তখন ও বলছিল আই ক্যান্ট ব্রিথ, এবং ও মারাও যায়। তখন পরবর্তীতে ধরা পড়লো যে আসলে ওর কোনো দোষ ছিল না। তখন হলো গিয়া এই রেসিজমের এগেনস্টে একটা আন্দোলন শুরু হয় আমেরিকাতে, নাম কি? ব্ল্যাক লিভস ম্যাটার। আচ্ছা, তারপর হুতি কোন দেশের বিদ্রোহী গ্রুপ? ইয়েমেন। স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব, ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব স্লোগান স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব। ফরাসি বিপ্লব কত সালে হয়? 1789 হবে না? ঠিক করেন, এটা 1789 হবে। আচ্ছা, কোন দেশে প্রথম আরব বসন্তের সূচনা হয়? তিউনিসিয়া। বাস্তিল দুর্গ কোন বিপ্লবের সাথে সম্পর্কিত? ফ্রেঞ্চ বা ফরাসি বিপ্লব। শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়? ইংল্যান্ড। ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়? অষ্টাদশ শতাব্দী। অক্টোবর বিপ্লব মানে বলশেভিক বিপ্লব, নেতৃত্বে কে? লেনিন। ব্ল্যাক লিভস ম্যাটার বর্ণবাদ বিরোধী আন্দোলন। আরব বসন্ত, আরবের বিভিন্ন দেশে গণজাগরণ। হুদাইবিয়া সন্ধির লেখক হযরতে আলী। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কত সাল? 2015। জাতিসংঘ সনদ সান ফ্রান্সিসকো। ডেটন চুক্তি বসনিয়া। আচ্ছা, তারপর তাশকন্দ চুক্তি পাকিস্তান আর ভারত। কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সাথে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? একটা মিশর, তার সাথে হলো গিয়া জর্ডান। 30 ইয়ার্স ওয়ার, 30 বছর ধরে যুদ্ধ চলছিল, এই যুদ্ধের সমাপ্তি ঘটে কোন চুক্তির মাধ্যমে? ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি। আফগানিস্তান থেকে মার্কিনরা চলে যায় যে চুক্তির মাধ্যমে, কত সাল? 2020 সালের 29 ফেব্রুয়ারি। কার্টাগেনা প্রটোকল 2000 সাল। সেনজেন 85-তে লুক্সেমবার্গ। মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণা, এটা হলো গিয়া 1948। জাতিসংঘ সমুদ্র আইন 1982। সানশাইন পলিসি উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়ার মাঝখানে। আর উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়াকে আলাদা করছে কোন অক্ষরেখা? ভেরি গুড, জোরে বলেন, হয়েছে 38 ডিগ্রি অক্ষরেখা। শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দর চীন 99% লিজ নেয়? হাম্বানটোটা। ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়? মন্ট্রিল প্রটোকল। আপনার পরিবেশ পড়ার কথা এটা। তারপর কোন সংকটকে কেন্দ্র করে শান্তির জন্য ঐক্য প্রস্তাব?
কোরিয়া। যুক্তরাষ্ট্র কবে এককভাবে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল এখান থেকে নিজেদেরকে প্রত্যাহার করে? 2002 জুন মাসে। কার্টাগোনা প্রকল্প জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। ওজোন স্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন হয়? 8 বার। বসনিয়া যুদ্ধবিরতি মধ্যস্থতাকারী বিল ক্লিন্টন। রাসায়নিক অস্ত্র চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? সল্ট 2, এটা হবে সল্ট 2 চুক্তি। সল্ট 2 কি তাইলে? সল্ট 2 কি? কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি। সেনজেন চুক্তি কি? অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি। তারপরে এই বৈষম্য নির্মূল কনভেনশন কত সাল? 1979। আটলান্টিক সনদ রুজভেল্ট আর চার্চিল। রেড ক্রস কয়টা? 4টা। মানবাধিকার বাস্তবায়ন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় 1966 সালে। তারপর ডেটন শান্তি চুক্তি 1995, রাইট অ্যান্সার নাই এখানে। সাফটা আগের দিন বলছিলাম না, সাফটা আর সাফটা, এই সাফটা চুক্তি সিগনেচার হয় কবে? 1993। পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে কোনটাতে? সিটিবিটি। বিশ্ব তামাক মুক্ত দিবস 31 মে। স্বাস্থ্য দিবস, হাত ধোয়া দিবস 15 অক্টোবর। কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়? জলবায়ু পরিবর্তন। এইডস দিবস 1 ডিসেম্বর। পরিবেশ দিবস, শিক্ষক দিবস 5 অক্টোবর। খাদ্য দিবস 16 অক্টোবর। স্বাস্থ্য দিবস, অভিবাসী দিবস 18 ডিসেম্বর। মানবাধিকার দিবস 10 ডিসেম্বর। গণতন্ত্র দিবস 15 সেপ্টেম্বর। মাদার আর্থ ডে, প্রাণী দিবস 4 অক্টোবর। অক্টোবর মাসের কোন দিন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়? কোনটা? প্রথম সোমবার। আর জাতিসংঘ দিবস 24 অক্টোবর। ওকে, অল দ্য বেস্ট।